নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। এই যে কদিন ধরে আপনারা বাজেট, অস্ট্রেলিয়ার সাথে ভারতের চুক্তি, আরব দেশের সাথে ভারতের চুক্তি, ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের চুক্তি, এর ফলে আমাদের ভারতের লাভ হবে আমরা জানি লং টার্মে। আমরা যারা ইনভেস্টার মিউচুয়াল ফান্ডে বা ইকুইটি মার্কেটে, তাদের জন্য কি পরিবেশ তৈরি করছে সেটা জানা দরকার। হ্যাঁ না না আপনারা বলুন। আর যদি সত্যিই জানতে চান তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখুন। আর যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নেই তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, আপনারা এই সমস্ত ভিডিওগুলো কন্টিনিউয়াস পেতে থাকবেন। আর ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে বাঙালিরাও জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। এই যে ভারতের সাথে অস্ট্রেলিয়া, আরব দেশের সাথে চুক্তি, ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি, বাজেট পেয়েছিল, বাজেটের দিন দেখবেন লালে লাল মার্কেট। তা আগামী দিনের ভবিষ্যৎ কি বলছে এবছরের বাজেটে? ইমিডিয়েট কোনো গেন নেই এবছরের বাজেটে। গেন আছে লং টার্মে, যদি আপনার পেশেন্স থাকে, যদি জানেন বোঝেন তাহলে। আমি জানি অনেকের খারাপ লাগতেই পারে, আমার হলেও খারাপ লাগতো, কিন্তু যেটা বাস্তব সেটাকে মেনে নিতে হবে। কারণ সব সময় সব কিছু আমরা পেতে পারি না, তার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হয়। কারণ গত বছরের বাজেটে ইনস্ট্যান্ট দিয়েছে, এই বছরের বাজেট হচ্ছে বাণিজ্য চুক্তির বাজেট হিসাবেই আমি ধরছি। কারণ দেশের ভৌগোলিক এখন কি বলবো, ভূরাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না। কারণ কমান্ডিং অ্যাটিটিউড ছিল কার? আমেরিকার। হ্যাঁ না না, তা কমান্ডিং অ্যাটিটিউড যদি যে কোনো মানুষের থাকবে, তাকে কিন্তু বেশি দিন কেউ মানতে পারবে না। এটা যুগের নিয়ম, বাস্তব পরিস্থিতি। কারণ অপোনেন্ট যখন পাড়ায় বা গ্রামে বা যেখানে থাকেন দেখবেন, যখন কেউ অর্থনৈতিকভাবে কম থাকে না, সে সবার সাপোর্টে বড় হয়। একটা সময় যখন সেও অন্যের ওপরে ওঠে, স্থিতিশীল হয়, সেও কিন্তু তখন রিয়াক্ট করে। এটা কিন্তু ন্যাচারাল ফেনোমেনা। ভারত এক সময় 14 নম্বর জিডিপিতে, কি বলবো, অর্থনীতিতে ছিল, ভূরাজনৈতিক অর্থনীতিতে। আজকে ভারত চতুর্থ, এবং ভারত নিজেকে আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। এবং 2030-এর মধ্যে টার্গেট হচ্ছে তৃতীয় অর্থনীতি, তারপর 2047-এর মধ্যে দ্বিতীয় বা 1 নম্বর। এই দুটোর লড়াই। 1 নম্বর কি আছে এখন? আমেরিকা। আমি আগের দিন কি বলেছি? আমেরিকা, চায়না, এরা তো ছিলই 1 আর 2। ভারত এখন দাবিদার হয়েছে, কারণ IMF বলছে, ওয়ার্ল্ড ব্যাংকে এই বছরের ভারতের জিডিপি গ্রোথ রেট হচ্ছে ওদের ভাষায় 17%, চায়নার 26%, ভারতের 17%, সেখানে আমেরিকার 9%। তার মানে কি, ইকোনমিক গ্রোথটা ফার্স্ট হচ্ছে, চায়নাও এগুচ্ছে। কেন এগুচ্ছে? প্রথম হচ্ছে জনসংখ্যা, একটা অতি অবশ্যই দীর্ঘমেয়াদী যেটা স্কিল লেবার পাওয়া যাবে জনসংখ্যার জন্যে, ভারত আর চীন সেদিক দিয়ে এগিয়ে। আমেরিকা কি করেছে? ডলারকে শক্তিশালী করেছে, একসময় দাদাগিরি করেছে। তাহলে যেমন আজকের ডেটে অন্য স্টেটের রিজনাল ল্যাঙ্গুয়েজ না জানলে, যারা ইংরেজি জানে বা বিদেশে গেলে, ইংরেজি হচ্ছে কমন ভাষা। তেমনি ডলারও ট্রেড করতে গেলে বা বিদেশে কোনো জিনিস বিদেশ থেকে আমদানি করতে গেলে ডলার দিতে হতো। সো ডলার ছিল বস, প্রত্যেকটাতে কমিশন খেত। তার ফলে কি হয়েছে? আমেরিকা দারুণ শক্তিশালী করে ফেলেছে ডলার দিয়ে। বাট রাশিয়ার সঙ্গে যে বেইমানিটা আমেরিকা করেছে, ডলারকে ডিডলারাইজেশন করে দিয়ে, চায়নার ইন্ডিয়ার চোখ খুলে যায় যে কালকে এ চোখ রাঙালে আমরা বেরোতে পারবো না। তারা অনেক দিন ধরে গোপনে ব্রিক্স বলে একটা কমিটি তৈরি করেছিল। BRICS। বি মানে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চায়না, এস মানে সাউথ আফ্রিকা। এই 5টা দেশ মিলে প্রথমে একটা নিজেদের মধ্যে কি বলবো, গোল টেবিল করেছিল যে আমরা যদি এরকম না করি, রাশিয়াকে করার পর ঝামেলা, তাহলে কিন্তু আমাদেরকে, ভারত চীনও বুঝে গেছে আমাদেরকে মারবে। তা গোপনে এর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল যে নিজেদের মধ্যে বাণিজ্য চুক্তিতে সেই দেশের কারেন্সিতে আমরা চুক্তি করব, তাহলে ডলার খরচ করতে হবে না। আমি যদি টাকায় বা বাংলাদেশের সঙ্গে বা যে কোনো যার যার কারেন্সি, সেই কারেন্সিতে ট্রেড করি, তাহলে ডলার লাগছে না। তাতে কি হবে? ডলার ভ্যালু কমতে থাকবে, নাহলে আর আমাদেরকে ডলার অত রিজার্ভ করতে হবে না আমদানি করার জন্য। এটা তো সত্যি কথা।
পয়সা না থাকলে আমদানি করবেন কি করে? পকেটে পয়সা নাহলে কেনার জিনিস থাকে না। এমনি ডলারকেও সেইভাবে রাখতে হয় ভারত সরকারকে। কিন্তু ওই ঘটনার পর আজকে সোনার দাম ঊর্ধ্বমুখী, রূপোর দাম ঊর্ধ্বমুখী। কতদিন থাকবে? যতদিন না ভূ রাজনৈতিক এই সেটেলমেন্টটা হবে, কোন প্রাইসটা সেটেল করবে। তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে লবে। এই যে বাণিজ্য চুক্তিগুলো হচ্ছে, আমি বলেছি না, একদিন আমার ভিডিও আছে দেখবেন 2047 আমাদের 100 বছরের স্বাধীনতা দিবস। হ্যাঁ না, প্রত্যেকটা বাঙালির আর্থিক স্বাধীনতা যেন তৈরি হয়। এবার সবাই যে করবেন আমি জানি, যে করতে চাইবে সে পারবে। কারণ খারাপ দিকগুলো তো আছেই, যে সবার নিজের নিজের খারাপ আছে। আমার আপনার নিজের নিজের খারাপ জিনিস নেই, বাট ভালো জিনিসগুলো ধরেই তো পজিটিভ স্ট্রেংথ তৈরি হয়। ভালোগুলোর পরিমাণ বেশি থাকলে তবেই তো সেই জিনিসটা দীর্ঘস্থায়ী হয়। তা আগামী 21 বছরে এই যে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি, আরব দেশের সঙ্গে চুক্তি, আরব দেশে বুঝতে হচ্ছে একটা মুসলিম কান্ট্রিজ, মানে এই কান্ট্রির সঙ্গে চুক্তি, ইউএই আরবিয়ান ইকোনমিকের সঙ্গে চুক্তি, আবার ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি, রাশিয়া এখনো, এই আমেরিকা এখনো বাকি আছে। ভারত কোন দিকে এগোচ্ছে? খারাপের দিকটা আমি আলোচনা করতে রাজি নই। খারাপ তো দেখার লোক আরও আছে যারা সমালোচনা করে, তারা সমালোচনা করে না, যারা জানে। আমি ভালোটা নিয়েই পজিটিভ থাকতেই ভালোবাসি। ভালো জিনিসগুলো তুলে ধরলে মানুষের যে জিনিসগুলো দীর্ঘমেয়াদী ফল পাবে, সেটা নিয়ে আমি আলোচনা করছি। তাতে কী হবে? প্রচুর বাণিজ্য চুক্তি হওয়ার জন্যে ভূ রাজনৈতিক ঝুঁকি কমে যাবে। এই যে আমেরিকা আজকে চমকাচ্ছে, কালকে এ চমকাচ্ছে, তাহলে কি একজনের উপর ডিপেন্ডেন্ট না? আপনিই বলুন না, কারোর দাদাগিরি থাকবে যদি অল্টারনেটিভ আপনার হাতে লোক চলে আসে যে আপনাকে রক্ষা করবে, যেটা বর্তমানে রাজনৈতিক দলের হচ্ছে। আমার কাছে এই অপশন আছে, এ ছুটে যাচ্ছে, সে ছুটে যাচ্ছে। সো আমাদের ইন্ডিয়ারও সেই জিনিসটা তৈরি করেছে, ভূ রাজনৈতিক ঝুঁকি কমিয়ে ফেলেছে। ফলে কি হচ্ছে? দীর্ঘমেয়াদী রিটার্নও বাড়বে। কেন? এই যে ভারতের সাথে অস্ট্রেলিয়ার 2022 থেকে কার্য 2030-এর মধ্যে বাণিজ্য চুক্তি, $100 বিলিয়ন লক্ষ্যমাত্রা হয়েছে। কি হবে? খনিজ, শিক্ষা, পরিষেবা এবং প্রোডাকশন সহযোগিতা করা। তাতে কি হবে? দু দেশের, আমাদের দেশের যে পপুলেশন, সেই পপুলেশনের মধ্যে কি হবে? সেই পপুলেশনে যে স্কিল তৈরি করে, এই জন্য বলছি ইয়াং জেনারেশন, এই যে জেনজি, আমি বারবার বলি ইয়াং জেনারেশনরা যত স্কিল সেট করবে তারা তত উন্নতি করবে। স্কিল না থাকলে সে লেখাপড়া জানুক আর না জানুক কোনো দাম নেই, যদি স্কিল না থাকে। বর্তমান যুগ চেঞ্জ হচ্ছে, নিজেকেও চেঞ্জ করতে হবে। কারণ এটা যুগের তালে তালে অনেক জিনিস চেঞ্জ হয়েছে। আমরা যে জিনিস অ্যাকসেপ্ট করিনি বর্তমান যুগে, সেগুলো সব অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। এতে কি হবে? বাজারে রিসোর্স, মানে চাকরির রিসোর্স বাড়বে, ম্যানুফ্যাকচারিং হাব হবে যৌথ কোলাবোরেশনে। তাতে কি হবে? মিউচুয়াল ফান্ডের টাকাগুলো তো সেই সব কোম্পানিতেই খাটবে। সবার টাকা দরকার। হ্যাঁ না, আপনারা বলুন। সো প্রত্যেকটাতে এই যে ভারতের সঙ্গে ইউএই দ্বিতীয় বাণিজ্য চুক্তি হচ্ছে, দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ইউএই, কিন্তু 48 বিলিয়ন রপ্তানি হবে। তাতে কি হবে? জেমস, জুয়েলারি, টেক্সটাইল, ফার্মা, সার্ভিস সেক্টর, এগুলোতে এই যে ট্যারিফ কমবে। কারণ অন্য জায়গায় পাঠাতাম, আমরা অন্য জায়গায় পাঠাবো। তাহলে সেই রাস্তাগুলো ওপেন হচ্ছে। আরও অনেক দেশ, তো ইউএই চুক্তিটা তো আপনারা রিসেন্ট দেখলেন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মাদার অফ অল ডিলস বলছে 2026-এর চূড়ান্তে 27 থেকে কার্যকর হবে। সো আসতে 99% পণ্যের উপর শুল্ক কমবে। হ্যাঁ, অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ কিছু ক্ষতি হবে, লাভ কত হবে সেগুলোকে দেখে ডিসিশন হয়, দেশ সেইভাবে গ্রো করে। কারণ প্রত্যেকটা জিনিসই মানে ভালো আর খারাপ কোনটা, সেই জন্য খারাপ যদি কম হয় তারা বাদ দেবে, যাদের খারাপ হবে তাদেরকে নিজেকে চেঞ্জ করে ভালোর দিকে আসতে হবে। সেই সেক্টরগুলোকে চেঞ্জ করতে হবে। আমি জানি শক্তকর কাজ, বলাটা সোজা, বাট আমাদেরকেও করতে হচ্ছে, সবাইকে করতে হবে। তার মানে কি, এত কিছু হলে ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে, এডুকেশন থেকে আরম্ভ করে সব সেক্টরে, টেক্সটাইল, ফার্মা, জুয়েলারি, দেশীয় চাকরি বাড়বে। কারণ সরকারি চাকরি আর নেই। যেটা সব থেকে ছিল স্কুল আর হেলথ কেয়ার, মোটামুটি প্রাইভেটে চলে গেছে। কারণ আমরা ইংলিশ মিডিয়ামে ছাড়া আর কাউকে কোথাও পড়তে চাই না। শহরের স্কুলে মাস্টারমশাইরা বলুন না, নিজের ছেলে মেয়েদের আমরা কোন মিডিয়ামে পড়াই। খারাপ ভাববেন না, যুগের তালে তালে এগুলো চেঞ্জ হচ্ছে। কারণ আজকে ভারত সব থেকে ভালো সার্ভিস প্রোভাইডার। কেন জানেন? ইংলিশ স্পিকিং ইজ জেনজির জন্য, বা মিলেনিয়াম যারা আগে থেকে ইংলিশ স্পিকিং পাওয়ার যাদের আছে, বা ইংলিশ মিডিয়ামে যারা পড়েছে তাদের জন্য সার্ভিসটা বাইরে। কারণ তাদের ল্যাঙ্গুয়েজে তারা কথা বলতে পারে, ইংলিশটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। ভেবে দেখবেন একবার। কারণ আজকাল এই ইংলিশ মিডিয়াম স্কুল রুরাল সেক্টরে পৌঁছে গেছে, সেখানেও একটা নয় একের অধিক ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। আর সরকারি অল রিজনাল ল্যাঙ্গুয়েজের স্কুলগুলো, প্রাইভেট মানে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
শহরে তো প্রায় 90% বন্ধ হয়ে গেছে, এবার 11-12টাও যাচ্ছে। তারপর দেখবেন এখন কলেজেও ভর্তির জন্য সিট ফাঁকা থাকছে। এগুলো কিন্তু ট্রেন্ড, কারণ অনেক প্রাইভেট ইন্ডাস্ট্রি প্রাইভেট তৈরি হয়ে গেছে। সো শিক্ষা চলে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে বড় বড় হসপিটাল আমরা যতই বানাই, ডাক্তারবাবু কোথায় পাবেন? সেই তো প্রাইভেটে চলে যাচ্ছে। মেজরিটি ডাক্তারবাবু প্রাইভেট সেক্টরে বলবে এই নেই সেই নেই। আমি জানি সবাই এর পেছনে সবাই নিজের নিজের যুক্তি খাড়া করবে। তো সবাই যখন যুক্তি খাড়াবে, সার্ভিসটা দেবে কে? তো সেটাও প্রাইভেটরা অ্যাকোয়ার করে নিয়েছে। বাকি রইল দু একটা সেক্টর বাকি থাকবে, লড়াই করতে হবে। করবেন না নিজের পড়াশোনার সঙ্গে স্কিল ডেভেলপ করবেন, চয়েস আপনার, ডিপেন্ড করবে আপনার ওপর। আর এই যে এতগুলো গ্রো, মানে 2047-এর মধ্যে এই যে জিনিসগুলো গ্রো করছে, তাতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিও দুর্দান্তভাবে গ্রো করবে। লিখে নিন এটা, আমি বলছি না, ভবিষ্যৎ বলছে। কারণ আগেকার থেকে এখন বাজারের পরিস্থিতি আরও অনেক চেঞ্জ হচ্ছে। ভোলাটিলিটি বাজারে থাকবে, আপ অ্যান্ড ডাউন বাজারে থাকবে, সেই জন্যই বলে রিস্ক। এই জন্য রিস্কটাকে বলেন জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। না জেনে না বুঝে অতি লোভে ইনভেস্ট করলে আপনি মরবেন। ক্লিয়ার? ওই জন্য স্কিল তৈরি করুন। তা এই তিনটে, আমেরিকারটা এখনও বাকি আছে, বাজারে অনেক গুজব রটছে, যতক্ষণ না ফাইনাল হাতে আসছে আমি এটার পক্ষে কিছু বলবো না, বলা উচিত না। বাট তিনটে কান্ট্রি হয়ে গেছে, একটা বাকি আছে। ভারত আর আমেরিকার ওপর শুধু নির্ভরশীল নয় নয় নয়। এতে কি হবে? প্রতিবেশী রাষ্ট্র যারা ভারতকে হিংসা করে তারা জ্বলবে, লিটারালি জ্বলবে। কারণ আমরা একটা দেশ কি এমন করছে যারা উন্নতি করছে, আর আমরা শুধুই কি করছি সেটা সবাই জানেন, আমি আর বললাম না। এটা করে কোনো দেশ উন্নতি করতে পারে না। সে আমার দেশ করলেও কোনোদিন উন্নতি করতে পারবে না। আর যখন এটা চলতে থাকবে, আর ভারত কিন্তু নীরবে সেই কাজগুলো করে, দেশের মধ্যে অনেক মতপার্থক্য থাকবে, দেশের মধ্যেই মিটবে। আমি বলেছি না, আমার বাড়ি, আমার রাজ্য, আমার দেশ। আমি এটা নিয়ে এই ফিলোসফিতে বিশ্বাস করি। সো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, আপনার ব্যাংকের এফডি, আর সেই ইন্টারেস্ট কতদিন দিতে পারবে আপনি দেখবেন। কারণ আমার একটা ভিডিও আছে, 1989 সালের আগে ব্যাংকের ইন্টারেস্ট ছিল 16%, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর 3% করে কমছে। ভিডিও আছে, লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে 2029-এ কত হবে, 2039-এ কত হবে, আপনারাই মিলিয়ে নেবেন। সত্যি না মিথ্যে? কারণ ব্যাংকের ইন্টারেস্ট হাই হলে কোনো ইন্ডাস্ট্রি লোন নেবে না, কোনো বিজনেসম্যান লোন নিয়ে ব্যবসা বাড়াবে না। সো গভর্নমেন্টকে দুটোকেই ব্যালেন্স করতে হয়। ওই জন্য গভর্নমেন্ট দেখছেন না পেনশন তুলে দিয়ে, পেনশন এনপিএসও বাজারে টাকা খাটাচ্ছে। তার মানে কি, আপনি আমি সবাই ব্যাংকে টাকা রাখছি, যে কোনো ব্যাংক, মানে পিএসইউ ব্যাংক যেগুলো আছে, রাখছি তো, টাকা মেনে নিয়ে পালাবে, তাই তো? পালাচ্ছে না, 5 লাখ টাকা গ্যারান্টি দিয়েছে, বাট ব্যাংক উঠে যায় না, মার্জ হয়। সেটা আপনারা পিএসইউ ব্যাংকের লাইভ দেখে নিয়েছেন। সেম আরবিআই রুল আছে, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রেও তাই রুল। দেখুন যুগ চেঞ্জ হচ্ছে। 2000 সালে যখন প্রাইভেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আসে, কারণ এলআইসিআই, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, মনোপলি ছিল। সার্ভিস কি ছিল দেখে নিয়েছেন তো সেই সময়। 2000 সালের পর থেকে যখন প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ঢুকতে শুরু করলো, বিশেষ করে তখন এই যে মানে এইচডিএফসি লাইফ, আইসিআইসিআই প্রো, বাজাজ, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, এরা প্রথম এসছিল। তারপর কিন্তু কম্পিটিশনে পড়ে গেল। আজকে কিন্তু এই প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বা প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু পিএসইউ ব্যাংকের একচ্ছত্রের অধিপতি থেকে নিজেদের শেয়ার বাড়িয়েছে। তাদের কমেছে, যারা একচ্ছত্র মনোপলি ছিল। আজকে বাজার ওপেন হয়ে গেছে, প্রচুর লোকের প্রাইভেট কোম্পানিতেও চাকরি হচ্ছে। খারাপও আছে, ভালোও আছে। তাহলে আমি ব্যাংকের শেয়ার কিনছি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ায় আমি টাকা ইনভেস্ট করছি, আর তার শেয়ার কিনলে কোম্পানিটা উঠে যাবে? হ্যাঁ না না, উঠবে। তাহলে আমি যদি তার সেই কোম্পানির শেয়ার কিনি, তাহলে উঠবে না? কারণ আমার আপনার টাকা খাটিয়ে তারা কিন্তু এত এমপ্লয়মেন্ট করছে, এত করছে, এটা রুল। তাহলে তারা টাকাটা তো বাজারেই খাটাচ্ছে। হ্যাঁ না না? তাহলে আমরা যদি ভালো পরামর্শ, জানলে তো ভালো, আর যে জেনে বা বুঝে বা ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে ইনভেস্ট করতে থাকি, ব্যাংকের থেকে যদি বেশি ডবল পাই, তাহলে কার ভালো? কারণ আজকে মনে রাখবেন, ইনফ্লেশন 7% তথাকথিত, বাট এডুকেশন অ্যান্ড হেলথে ইনফ্লেশন অনেক হাই, আপনারা নিজেরা জানেন। চ্যানেলে লিখবেন ইনফ্লেশন হাই না লো, তাহলে আপনারা বুঝবেন। কারণ আজকে যে জিনিসটা 100 টাকায় কিনছেন, পরের বছর এই দিনে দেখবেন সেই জিনিসটার দাম কত, বোঝার জন্য। তাহলেই বুঝবেন এই যে এক্সট্রা দামটা হচ্ছে ইনফ্লেশন, না দামটা বৃদ্ধি পেয়েছে। তো আমার রিটার্নটাকেও যদি তার ওপরে না নিয়ে যেতে পারি বা তার ডবল না করতে পারি,
তাহলে আমার ভবিষ্যতের টাকা জমবে কি করে? এফডি তো 7%, ইনফ্লেশন 7% খেয়ে নিল, ইন্স্যুরেন্স বলছে 7%, 8%, তাহলে আমার টাকাটা বাড়লো কি করে? ইনফ্লেশন বিট করবে কি করে? ট্র্যাডিশনাল পলিসিতে বা এন্ডোমেন্ট পলিসিতে এটা কোনো দিনই বাড়বে না। ইন্স্যুরেন্সের মানে আজকে চেঞ্জ হয়ে গেছে। ইন্স্যুরেন্স মানে প্রোটেক্ট মাই ইনকাম, ইটস মাই রেসপন্সিবিলিটি কাম লায়াবিলিটি টু মাই ফ্যামিলি। আমার ফ্যামিলির যেন কারো কাছে হাত না পাততে, সেই অঙ্কের যেটা খরচা আমার ইন্স্যুরেন্সের সাম এসিওর্ড হওয়া উচিত, সেই অ্যামাউন্টটা। রিটার্ন আর ইন্স্যুরেন্স দুটো এক হয় না। বর্তমান যুগে চেঞ্জ হয়ে যখন ছিল না। আমিও ভুল করেছি, আমারও ছিল, বাট আমি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে ছিলাম, লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে। আমি যে ভুলগুলো একবার করেছি দ্বিতীয়বার আর করতে রাজি নই। বা আজকে আমার কাছে সব লাইসেন্সই ওপেন আছে, আমি পিওর টার্ম ছাড়া কোনো রেকমেন্ড করি না। মূল্যে পাবো, নালে পাবো না। তো বাকি ইনভেস্টমেন্ট যাবে মিউচুয়াল ফান্ড, আজকের ডেটে বেস্ট ইনস্ট্রুমেন্ট। মানে ইকুইটি মার্কেটে শেয়ার তো সব থেকে ভালো, ব্যবসা সব থেকে ভালো, তার বাদ দিয়ে মিউচুয়াল ফান্ড হচ্ছে, যদি জানেন বোঝেন, 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ আপনার জন্য একটা দুর্দান্ত ইনস্ট্রুমেন্ট। আপনারা গুগল সার্চ করুন লাস্ট 10 ইয়ার্স 20 ইয়ার্স মিউচুয়াল ফান্ডের রিটার্ন কি, বা লার্জ ক্যাপ ফান্ডটাকেই করুন না। লার্জ ক্যাপ মানে টপ 100 ইন্ডিয়ার কোম্পানি, সেটাকেই দেখুন না। কারণ ওর থেকে বাজারে অনেক ফান্ড আছে, সেটা আমি বললাম না। কারণ ভালো পরামর্শদাতারা কিন্তু আপনাকে গাইড করলে আপনি ভালো রিটার্ন পাবেন। এবং কোনো জায়গায় যাচ্ছে এসআইপিতে 15%-এর অনেক বেশি রিটার্ন হচ্ছে। সো আপনার আগে রিটায়ারমেন্ট, লোকের কি হচ্ছে আজকের ডেটে মানুষের, আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে চিন্তিত। কারণ আমি বিশেষ করে চিন্তিত আমার নিজেকে দিয়ে দেখেছি। যখন আমি 2012 সালে চাকরি ছাড়ে আমি কি পজিশনে ছিলাম, ভেবেছিলাম অনেক, না ইনফ্লেশনের যুগে। সেই জন্যে মিউচুয়াল ফান্ড মানে আজকে আমাকে বাঁচিয়েছে। কারণ আমি ইন্স্যুরেন্সে যে টাকাগুলো রেখেছিলাম তার থেকে অনেক 3 টাইমস আমাকে মিউচুয়াল ফান্ডে রিটার্ন দিয়েছে। যেই দেখতে চান অতি অবশ্যই আমার অফিসে আসবেন। এগুলো তো ওপেন প্ল্যাটফর্মে দেখানো যায় না, আপনারা গুগল সার্চ করুন, গুগল তো মিথ্যা কথা বলবে না, তাহলেই যে বুঝতে পারবেন। সেই জন্য জানতে হলে, বুঝতে হলে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং কতটা ইম্পর্টেন্ট। কারণ রিটায়ারমেন্ট প্ল্যানিং 50 ঊর্ধ্ব মানুষদের জন্য আমার বিনা পয়সায় আগামী 22শে ফেব্রুয়ারি রবিবার ঠিক সকাল 11টায় বিনা পয়সায় অনলাইন ট্রেনিং হবে। যারা সত্যি জানতে চান বা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চান বা আমাদের সাহায্য চান, 50 ঊর্ধ্ব মানুষজন ওখানে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনার বয়স আর কোথা থেকে বলছে, তাহলে আপনাদের অফিস থেকে, আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং যাতে 22 তারিখে আপনারা জয়েন করতে পারেন তার ব্যবস্থা করে দেবে। কারণ 8 তারিখ, আগামী 8 তারিখে আছে, সেটা বুকড হয়ে গেছে সব। কারণ 100 জনের বেশি নেওয়া যায় না, 100 জন বুকড হয়ে গেছে। তাই পরের সেমিনারটা করছি আপনাদের অনুরোধে 22শে ফেব্রুয়ারি ঠিক রবিবার সকাল 11টায়। ঠিক আছে? সো এটা আমার বলা। এই যে এতগুলো বাজেট হয়েছে, বাজেটে লাল দেখেছেন, লাল কাদের জন্য হয়েছে? কাদের জন্য? যারা শর্ট টার্ম ট্রেড করে বা ফিউচার অপশন খেলে, তাদেরকে কর চাপিয়েছে এক্সট্রা। তাতে কি হয়েছে? শর্ট টার্ম বলছে শর্ট টার্ম ট্রেডিং করো না। শর্ট টার্ম ট্রেডিং করলে দেশে টাকা তো নষ্ট, শর্ট টার্ম ট্রেডিং করে খুব মানে মেজরিটি পার্সেন্ট পয়সা নষ্ট করে। যারা করেছেন তারা জানেন, আর যারা খুব ভালো জানেন, ভালো অ্যানালিসিস, আমি তো জ্যোতিষী নয়। কারণ আমিও একসময় ভেবেছিলাম, হাত পুড়িয়েছি, শিক্ষা নিয়েছি যে ট্রেডার থেকে ইনভেস্টার হওয়া বেশি বুদ্ধিমানের কাজ। কারণ ট্রেডাররা ব্রোকার হাউসকে পয়সা দেয়, আর ব্রোকার হাউস সেগুলোকে লোভ দেখায় ট্রেড করার জন্য। কারণ ব্রোকারেজ না কামালে তাদের চলবে না, ইনভেস্টারদের পয়সায় তাদের চলবে না। সিম্পল ইকুয়েশন। কারো খারাপ লাগলে আমার কিছু করার নেই। কারণ এখন এই যে ট্রেড মানে জিও পলিটিক্সে ওঠানামা থাকবে। লং টার্ম ইনভেস্টাররা সুরক্ষিত যদি জানেন, বোঝেন আর ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে চলেন। 50 ঊর্ধ্ব যারা মানুষজন আছেন তারা অনেকটা টেকসাবি, অনেকে নয়। আমার ভিডিও সেই সব মানুষদের জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।